স্যার আপনার আওয়াজটা খুব স্লো আসছে স্যার। ও ও কোনো নেটওয়ার্কের প্রবলেম হতে পারে। এখন এখন কি পাচ্ছ? ঠিক 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 আছে, এখন বেটার হচ্ছে মনে হচ্ছে? হ্যাঁ, এখন একটু বেটার মনে হচ্ছে আগের থেকে। শুনতে পাওয়া যাচ্ছে মোটামুটি তো নাকি? হ্যাঁ স্যার, মোটামুটি শুনতে পাওয়া যাচ্ছে, হয়ে যাবে। আর একটু জোরে বলতে হবে? আমার আসলে যে হেডফোনটা আর ছিল, একটু জোরে বলতে হ্যাঁ সুবিধা হতো, স্যার, আর কিন্তু অসুবিধা হচ্ছে না। একটু জোরে বলুন। আমার যে হেডফোনটা ছিল সেই হেডফোনটা কাজ করছে না। এই একটা ইয়ারফোন দিয়ে আপাতত চালাচ্ছি আর কি। কিছু একটা টেকনিক্যাল প্রবলেম হয়তো এই হেডফোনটারই হয়েছে। এমনি সব কিছু ঠিক আছে, শোনা যাচ্ছে, কিন্তু মাইক্রোফোনটা হচ্ছে না আর কি, মানে ভয়েসটাকে অ্যাকসেপ্ট করছে না। ঠিক আছে, দেখো আমি একটু লাউডলি চেষ্টা করছি বলার যে প্রথমে যেটা আমি বললাম, ফ্রাউনহফার ডিফ্রাকশনের বেসিক কন্ডিশন গুলো আমরা রেক্ট্যাঙ্গুলার স্লিটের ক্ষেত্রে যেমন দেখেছিলাম এইখানেও একই রকম, অর্থাৎ ইনসিডেন্ট রে এবং যে রিফ্লেক্টেড রে এরা বোথ প্যারালাল, সোর্স এবং স্ক্রিন এফেক্টিভলি অ্যাট ইনফাইনাইট ডিস্টেন্স। এখানে শুধুমাত্র এরকম রেক্ট্যাঙ্গুলার স্লিটের পরিবর্তে আমরা একটা সার্কুলার স্লিটকে ইউজ করছি। এখানে একটা অ্যারেঞ্জমেন্টকে দেখানো আছে স্কিমেটিক্যালি। এইটা এইটা ধরো তোমার একটা মনোক্রোম্যাটিক সোর্স, মনোক্রোম্যাটিক সোর্স থেকে আলোটাকে ফেলা হচ্ছে। এখানে একটা অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে যাতে করে বিমটা খুব ডাইভার্জিং না হয়। হ্যাঁ, এটা কিন্তু স্লিট নয়, মানে এই স্লিটটাতে কিন্তু আমি ডিফ্লেকশন প্যাটার্নটাকে দেখতে চাইছি না। এইটাকে বেসিক্যালি বিমটাকে ন্যারো করার জন্য, রেটাকে ন্যারো করার জন্য এই অ্যারেঞ্জমেন্টটা করা হয়েছে। এরপর একটা লেন্সের মধ্যে দিয়ে পাঠানো হচ্ছে। লেন্সের মধ্যে দিয়ে যদি পাঠানো হয় তাহলে এই ডাইভার্জিং বিমটা কলিমেটেড হয়ে যাবে, ডাইভার্জিং বিমটা প্যারালাল হয়ে যাবে। সেই প্যারালাল বিমটা প্লেন ওয়েভ ফ্রন্টটা এই লেন্সের উপরে ইনসিডেন্ট, এই স্লিটের উপরে ইনসিডেন্ট হচ্ছে। হ্যাঁ, এইটা হচ্ছে তোমার সার্কুলার স্লিট। এই যে সার্কুলার অ্যাপারচার দেখানো হয়েছে, এরকম একটা সার্কুলার অ্যাপারচারের উপর ফেলা হলো। এরপর আরো একটা লেন্স দিয়ে আমরা রিফ্লেক্টেড বিমটাকে স্ক্রিনের উপরে ফেলছি। যদি স্ক্রিনের উপরে প্রজেক্ট করা হয়, দেখতে পাচ্ছ এখানে একদম অ্যাকচুয়াল ফটোগ্রাফ যেটা সেটাকে দেখানো হয়েছে। এইরকম ধরনের কনসেন্ট্রিক সার্কুলার প্যাটার্ন পাই, মাচ লাইক নিউটন স্ট্রিং এক্সপেরিমেন্ট। নিউটন স্ট্রিং এক্সপেরিমেন্টে যেমন ফ্রিঞ্জ প্যাটার্ন গুলো হয়, অনেকটা সেই রকমই আর কি। ফ্রিঞ্জ প্যাটার্ন গুলো অ্যাপারেন্টলি দেখে সেই রকমই মনে হবে, কিন্তু দুটোর মধ্যে বেসিক ডিফারেন্স রয়েছে। নিউটন স্ট্রিং যেটা, সেটা কনসিকোয়েন্স অফ ইন্টারফিয়ারেন্স। আর এখানে আমরা যেটা দেখছি, এইটা এটা আমরা পরে দেখবো, এটাকে এরিস ডিফ্রাকশন প্যাটার্ন বলা হয়। এরিস ডিফ্রাকশন প্যাটার্ন, দিস ইজ দি কনসিকোয়েন্স অফ ফ্রাউনহফার ডিফ্রাকশন থ্রু এ সার্কুলার স্লিট। ওকে, তো এই স্লিটটা টিপিক্যালি কিরকম অর্ডারের হতে হবে, এই স্লিটের ডায়ামিটারটা কেমন হতে হবে? টিপিক্যালি 1 মিলিমিটার বা তার থেকে কম। টিপিক্যালি 1 মিলিমিটার বা তার থেকে কম ডায়ামিটারের একটা স্লিট আমরা সার্কুলার স্লিট কনস্ট্রাক্ট করতে পারি। এটাও আমি গত বছরে তো সুযোগ হয়নি, তার আগের বছরে যখন আমি এই ডিফ্রাকশনটা করাই তখন আমি এটা ডেমনস্ট্রেট করেছিলাম ল্যাবরেটরিতে। এটা ডেমনস্ট্রেট করেছিলাম, কিছুই নয়, তুমি একটা নাও, একটা পেপার নাও। হ্যাঁ, একটা, বা সব থেকে ভালো হয় যদি আর্ট পেপার পাও, ব্ল্যাক ব্ল্যাক একটা আর্ট পেপার নাও। ব্ল্যাক আর্ট পেপার নিয়ে সেখানে একটা পিন হোল করে দাও, একটা সুচ দিয়ে হোল করে দাও। হোলটাকে খুব কেয়ারফুলি করতে হবে যাতে করে তোমার ওই থ্রেড গুলো, যে আর্ট পেপারের যে থ্রেড গুলো সেইগুলো যাতে বেরিয়ে না থাকে। হ্যাঁ, একটা ছুঁচ নাও, ছুঁচ নিয়ে তুমি এখানে একটা হোল করে দাও। সেই হোলটাই, এটাই হচ্ছে তোমার স্লিটের অ্যারেঞ্জমেন্ট। এবার এইটার উপরে তুমি কোনো একটা লেজার পয়েন্টার ফেলো, এর উপরে লেজার পয়েন্টার ফেলছো আর স্ক্রিনের উপরে দেখো ডিফ্লেকশন প্যাটার্ন কেমন হয়। তাহলেই দেখতে পাবে যে খুব সুন্দর এইরকম ধরনের একটা সার্কুলার ডিফ্লেকশন প্যাটার্ন আমরা দেখতে পাচ্ছি। এই আগে এটাকে করে দেখিয়েছিলে, অর্ণব করেছিল। অর্ণব আছো এখানে? অর্ণব না কেউ একজন করেছিলে না তোমরা ওই রেক্ট্যাঙ্গুলার স্লিটে ফ্রাউনহফার ডিফ্রাকশন, সিঙ্গেল স্লিটে বা ডাবল স্লিটে? এইটা তোমরা করে দেখতে পারো। হ্যাঁ, একটা জাস্ট আর্ট পেপার নিয়ে, আর্ট পেপারই যে নিতে হবে সেরকম কোনো ব্যাপার নেই। আর্ট পেপারটা হলে একটু এ হয় আর কি, শক্ত এ হয়। বা একটা একটা কোনো বোর্ড নিতে পারো, যে বোর্ডে এরকম ছোট্ট একটা হোল, পিন হোল করা সম্ভব, সেই রকম নিতে পারো। আর হোল ছাড়া বাকি জায়গাটা যদি ব্ল্যাক করে রাখো তাহলে সুবিধা হবে, ওই জায়গাটাতে তোমার লাইটটা অ্যাবজর্ব হয়ে যাবে, তোমার ডিফ্রাকশন প্যাটার্নটাকে ভালোভাবে ভিজুয়ালাইজ করতে পারবে। এই
তো এটাই হচ্ছে তোমার সার্কুলার অ্যাপারচারে ফ্রাউনহোফার ডিফ্লেকশন প্যাটার্ন। এইটা থিওরিটা কিন্তু ইন ডিটেল আমাদের পক্ষে করা সম্ভব নয়, তার কারণ এখানে যে ম্যাথামেটিক্সটা দরকার সেই ম্যাথামেটিক্যাল স্কিলটা আমাদের এখনো ডেভেলপ হয়নি। বেসেল ফাংশনের আইডিয়া দরকার, সেই বেসেল ফাংশনটা আমরা এখনো শিখে উঠতে পারিনি। তোমাদের পরে থার্ড সেমিস্টারে কিছুটা আছে, সেখানে এটা দেখবে আর কি। এখানে আমরা অনেকটা কোয়ালিটেটিভ ম্যানারে জিনিসটাকে বোঝানোর চেষ্টা করব। অ্যারেঞ্জমেন্টটাকে দেখো, এখানে বোঝানো হয়েছে এই যে এইটা হচ্ছে তোমার সে সেন্টার, যে স্লিটটা বলছি সেই স্লিটের সেন্টারটা হচ্ছে এইটা। আর সেন্টার সেন্টার ওটা নয়, সরি, সেন্টার এটা নয়, সি সি হচ্ছে একটা এজ, আর ডি হচ্ছে আরেকটা এজ। এই যে এখানে তোমার সার্কেল দিয়ে যেটা দেখানো হয়েছে এটা সার্কুলার স্লিট, সার্কুলার স্লিটের ডায়ামিটারটাকে দেখানো হয়েছে অ্যাজ সিডি। সিডিটা হচ্ছে সার্কুলার স্লিটের ডায়ামিটার। ওকে, তো এই সিডিটাকে আমরা এখানে এইরকম ভাবে দেখাচ্ছি আর কি। হ্যাঁ, এই বাম দিকে যে ফিগারটা, বাম দিকের ফিগারে সিডিটাকে এরকম ভাবে দেখানো হয়েছে। ও ইজ দি সেন্টার অফ দি স্লিট, ওটা হচ্ছে স্লিটটার সেন্টার। এবার দেখো ভালো করে, এর উপরে কি আমি যদি লাইট রে দিয়ে দেখাই এরকম ভাবে, ডটেড সার্কেল দিয়ে আমি দেখাতে পারি। হ্যাঁ, ডটেড সার্কেল দিয়ে এরকম ভাবে রেটাকে দেখাতে পারি। পুরো স্লিটটাই তো ইলুমিনেটেড হচ্ছে বাই দি ইনসিডেন্ট লাইট, পুরো স্লিটটাই ইলুমিনেটেড হচ্ছে। আমরা এখানে বাম দিকে একটা পার্টকে দেখিয়েছি, যেভাবে আমরা রেক্টেঙ্গুলার স্লিটের সময় ইন্টেন্সিটি ডিস্ট্রিবিউশনটা ক্যালকুলেট করেছিলাম, একদম সিমিলার ম্যানারে প্রসিড করতে পারি। ধরো তোমার একদম এই সেন্টার বরাবর যে রেটা যাচ্ছে তার রেসপেক্টে অন্য কোনো একটা রে পাথ ডিফারেন্স ক্যালকুলেট করেছি। হ্যাঁ, ধরো এই সেন্টার সেন্টার ও থেকে পি ডিস্টেন্স দূরে এক্স একটা পয়েন্টের কথা কনসিডার করা হয়েছে। বাম দিকের সাথে সাথে এই স্লিটটার সাথে মেলাও, এই যে ও হচ্ছে সেন্টার, ও সেন্টার, এই যে পি পয়েন্টে মধ্য দিয়ে যে পি পয়েন্টে যে রেটা এসে পড়েছে, পি পয়েন্টের মধ্য দিয়ে যে ওয়েভটা যাচ্ছে সেইটার দিকে তাকাও। এই পি থেকে ডিফ্র্যাক্টেড বিম আর ও থেকে ডিফ্র্যাক্টেড বিম, এদের মধ্যে পাথ ডিফারেন্সটা কত? আমরা ও থেকে এই পাথটার উপর একটা পারপেন্ডিকুলার পিএন ড্র করেছি। দেখো দেখতে পাচ্ছ একটা পাথ ডিফারেন্স ইন্ট্রোডিউসড হয়েছে পিএন। পিএন একটা পাথ ডিফারেন্সটা তো পিএন, এখানে ওএম বলতে কি বলতে চাইছে? পিএনটা হচ্ছে তোমার পাথ ডিফারেন্স। হ্যাঁ, এইখানটা বোধহয় এটা বিঘোষের বইটা থেকে নেওয়া, আমার অত নেই, এটা লেখাটা ভুল আছে। পাথ ডিফারেন্স পিএন, পিএনটাকে যদি দেখো পিএন সমান কত? পিএন সমান হচ্ছে এক্স ইন্টু সাইন থিটা, রাইট? পিএন সমান হচ্ছে এক্স ইন্টু সাইন থিটা। এই যে এইটা তোমার এক্স বলে দেওয়া রয়েছে, অ্যাঙ্গেলটা থিটা, পিএন সমান এক্স সাইন থিটা। ন্যাচারালি ফেজ ডিফারেন্সটা কত হবে? ফেজ ডিফারেন্সটা হবে 2 পাই বাই ল্যামডা ইন্টু পিএন, মানে 2 পাই বাই ল্যামডা ইন্টু এক্স সাইন থিটা। এই লেখাটা বোধহয় ভুল আছে। হ্যাঁ, পাথ ডিফারেন্সটা হচ্ছে 2 পাই, পাথ ডিফারেন্স নয়, ফেজ ডিফারেন্সটা হচ্ছে 2 পাই বাই ল্যামডা ইন্টু এক্স সাইন থিটা। ও থেকে ডিফ্র্যাক্টেড বিম এবং পি থেকে ডিফ্র্যাক্টেড বিম, থিটা অ্যাঙ্গেলে যে দুটো বিম ডিফ্র্যাক্টেড দেখানো হচ্ছে তাদের মধ্যে ফেজ ডিফারেন্সটা 2 পাই বাই ল্যামডা ইন্টু সাইন থিটা হয়েছে। এখন এই পি থেকে থিটা ডিরেকশনে বা ও থেকে থিটা ডিরেকশনে যে বিমটা যাচ্ছে সেটাকে আমরা যদি এরকম ভাবে লিখি এ ইন্টু ই টু দি পাওয়ার আই ওমেগা টি, তাহলে পি থেকে যে রিফ্র্যাক্টেড বিমটা থিটা ডিরেকশনে যাচ্ছে সেটাকে কিভাবে লিখবো? একদম একই রকম, এ ই টু দি পাওয়ার আই ওমেগা টি মাইনাস ডেল্টা, একটা ফেজকে ইন্ট্রোডিউস করে লিখতে হবে। তাহলে দেখো কিউ পয়েন্টে, স্ক্রিনের উপরে কিউ পয়েন্টে ডিস্ট্রিবিউশনটা কিসের উপরে ডিপেন্ড করবে? ইট উইল বি প্রপোর্শনাল টু এ ইন্টু ই টু দি পাওয়ার আই ওমেগা টি মাইনাস ডেল্টা। আর এর পাশাপাশি এই যে এরিয়াটা, সেই এরিয়াটা দ্বারা এরিয়াটার সাথেও প্রপোর্শনাল হবে। খেয়াল করে দেখো যে এই এরিয়াটার ওপরে যতগুলো সেকেন্ডারি সোর্স রয়েছে তারা কি ইকুয়াল ডিস্ট্রিবিউশন প্রডিউস করছে। আমরা তো এই এরিয়াটার ওপর পি একটা পয়েন্ট, কিউ পয়েন্টে কতটা ডিস্টারবেন্স প্রডিউস করবে সেইটাকে দেখলাম। এই যে এখানে এরিয়াটা দেখানো হয়েছে, স্লিটের ওপর যে এরিয়াটাকে শেড করে দেখাচ্ছি, সেই শেডের এরিয়ার ওপর পি পয়েন্টের জন্য স্ক্রিনে কিউ পয়েন্টে কতটা ডিস্টারবেন্স প্রডিউসড হবে সেইটাকে লেখা হয়েছে অ্যাজ এ ই টু দি পাওয়ার আই ওমেগা টি মাইনাস ডেল্টা। কাজেই তোমার এই এন্টায়ার শেডেড রিজিয়নটার জন্য টোটাল ডিস্টারবেন্সটা কত হবে? এ টু দি পাওয়ার আই ওমেগা টি মাইনাস ডেল্টা, এটার সাথে প্রপোর্শনাল আর এরিয়ার সাথে প্রপোর্শনাল। সেটাই করা হয়েছে, এই যে এইটার সাথে প্রপোর্শনাল আর এরিয়ার সাথে প্রপোর্শনাল। এরিয়াটা বুঝতে পারছো, শেডেড রিজিয়নের এরিয়াটা কত? খুব সিম্পল, শেডেড রিজিয়নটাকে আমি একটা রেক্ট্যাঙ্গুলার স্ট্রিপ হিসাবে ভাবতে পারি।
শেডেড রিজিয়নটাকে একটা রেক্ট্যাঙ্গুলার স্ট্রিপ হিসাবে ভাবা যেতে পারে, যার উইথটা হচ্ছে ডিএক্স, আর এই যে সাইডটা, এই সাইডটা কত, এই সাইডটা হচ্ছে রুট ওভার অফ এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, 2 দিয়ে মাল্টিপ্লাই করে দাও, এই পার্টটাও কনসিডার করতে হবে। হ্যাঁ, তাহলে এরিয়াটা হচ্ছে 2 ইন্টু ডিএক্স ইন্টু রুট ওভার অফ এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এইটাই হচ্ছে তোমার ডিস্টারবেন্স প্রডিউসড এট দি পয়েন্ট কিউ ডিউ টু দিস শেডেড পার্ট অন দি স্লিট। তাহলে টোটাল ডিস্টারবেন্স কত, আমরা বেসিক্যালি পুরো এরিয়াটা কনসিডার করব, স্লিটের পুরো এরিয়া কনসিডার করব। স্লিটের পুরো এরিয়া যদি কনসিডার করতে হয়, এক্স এর অল পসিবল ভ্যালুজকে হিসাবের মধ্যে নিতে হবে। এক্স এর অল পসিবল ভ্যালুজ মানে কি, মাইনাস এ থেকে প্লাস এ পর্যন্ত। তাহলে এই রকম ধরনের একটা কমপ্লেক্স ইন্টিগ্রাল আমাদেরকে ফেস করতে হবে। এই ইন্টিগ্রালটাকে যদি আমরা সলভ করতে পারি তাহলে ইটস ডান। হ্যাঁ, ওয়াইটা কত বলে দিতে পারবো, আর ওয়াই যদি জেনে যাই তাহলে ইন্টেন্সিটিটা কি, বেসিক্যালি ওয়াই ইন্টু ওয়াই স্টার। ইন্টেন্সিটি হচ্ছে ওয়াই ইন্টু ওয়াই স্টার। যদি ইন্টেন্সিটিটা আমরা ক্যালকুলেট করি তাহলে দেখবো ইন্টেন্সিটিটাকে এরকম ভাবে দেওয়া যায়। আমরা এখানে ম্যাথমেটিক্সটা স্কিপ করবো, জাস্ট রেজাল্টটার উপরই ফোকাস করবো। ইন্টেন্সিটি এট দি পয়েন্ট কিউ ইজ গিভেন বাই, এই এন্টায়ার স্লিটটার জন্য কিউ পয়েন্টে ইন্টেন্সিটিটাকে লিখে ফেলা যায় এজ I0 ইন্টু 2J1M বাই M হোল স্কোয়ার, যেখানে এম বলতে এই সিম্বলটাকে, এম সিম্বল দিয়ে এই জিনিসটাকে রিপ্রেজেন্ট করা হয়েছে। হ্যাঁ, এম ইকুয়ালস টু 2 পাই বাই ল্যামডা ইন্টু এ সাইন থিটা। আর এই যে J1 ফাংশনটা দেখছো, J1 ফাংশন J1M, এইটাকে বলা হয় বেসেল ফাংশন। J1M ইজ দি বেসেল ফাংশন অফ ফার্স্ট অর্ডার। তোমরা পরে যখন ম্যাথমেটিক্যাল মেথডসের ডিফারেন্সিয়াল ইকুয়েশন নিয়ে স্টাডি করবে, সলিউশন অফ ডিফারেন্সিয়াল ইকুয়েশন বাই ফ্রোবেনিয়াস মেথড, সেখানে এই বেসেল ডিফারেন্সিয়াল ইকুয়েশন, একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন রয়েছে, সেইখানে এই ফাংশনটা সম্পর্কে একটা আইডিয়া পাবে। ফর দি টাইম বিং আমরা এখানে জাস্ট শুধু নামটা বলেই ছেড়ে দেবো আর কি। J1M ইজ দি বেসেল ফাংশন অফ ফার্স্ট অর্ডার। ওকে, ইন্টেন্সিটির এক্সপ্রেশনটা হচ্ছে এইটা। দেখো, এই স্লাইড থেকে যদি কারো কোনো প্রশ্ন থাকে বলো, আমি আবার যদি কিছু জিনিসকে রিপিট করতে হয় বলবো তাহলে। দরকার আছে কি কিছু বলার আর দ্বিতীয়বার? স্যার ফেজ ডিফারেন্সটা বার করার পর ইন্টেন্সিটি ডিস্ট্রিবিউশনটা কিভাবে ক্যালকুলেট করলেন আরেকবার বলুন। ফেজ ডিফারেন্সটা তো বেসিক্যালি তোমার এই যে ও থেকে থিটা ডিরেকশনে যে ওয়েভটা যাচ্ছে আর পি থেকে থিটা ডিরেকশনে যে ওয়েভ যাচ্ছে, তাদের মধ্যে ফেজ ডিফারেন্সটা বের করেছি। হ্যাঁ, সেটাকে দেখালাম 2 পাই বাই ল্যামডা ইন্টু পিএন বা 2 পাই বাই ল্যামডা ইন্টু এক্স সাইন থিটা। তাহলে এই কিউ পয়েন্টে, পি পয়েন্টের জন্য কিউ পয়েন্টের ডিস্টারবেন্স তাহলে কত দাঁড়াচ্ছে, এ ইন্টু ই টু দি পাওয়ার আই ওমেগা টি মাইনাস ডেল্টা। এখন দেখো, এই যে সার্কুলার স্লিট, এই স্লিটটা তো পুরোটা কি ইলুমিনেট করা হয়েছে। তাহলে যখন আমরা স্ক্রিনের উপরে কোনো একটা পয়েন্টে ইন্টেন্সিটি ডিস্ট্রিবিউশনটা বের করব, তখন স্লিটের উপরে প্রত্যেকটা পয়েন্টের কন্ট্রিবিউশন নিতে হবে। আমরা এখানে পি পয়েন্টের জন্য নিয়েছি। এই পি পয়েন্টটা দেখো, এই যে স্ট্রিপটাকে দেখানো হয়েছে, এই যে স্ট্রিপটার কথা ভাবছি তার উপরে বসে আছে। তাহলে এই স্ট্রিপের প্রত্যেকটা পয়েন্টের জন্য ডিস্টারবেন্সটা কিউ পয়েন্টে যা হবে সেটা কি পি এর জন্য যা হতো তাই। এই স্ট্রিপের উপরে পি পয়েন্টটা লোকেটেড। হ্যাঁ, পি পয়েন্টের জন্য স্ক্রিনে কিউ পয়েন্টে যে ডিস্টারবেন্সটা হবে, এই স্ট্রিপে পি ছাড়া অন্য কোনো পয়েন্টের জন্য ডিস্টারবেন্সটা একই রকম। সুতরাং টোটাল ডিস্টারবেন্স অন দি পয়েন্ট কিউ ডিউ টু দিস স্ট্রিপ, ডিউ টু দিস শেডেড রিজিয়ন ইজ প্রপোর্শনাল টু দি এরিয়া এন্ড ইট ইজ প্রপোর্শনাল টু এ ইনটু ই টু দি পাওয়ার আই ওমেগা টি মাইনাস ডেল্টা। এরকম ভাবে আমরা ডিওয়াই বের করলাম। আমাদের উদ্দেশ্য হচ্ছে ওয়াইটাকে বের করা, মানে এন্টায়ার যে স্লিটটা, সেই এন্টায়ার স্লিটের জন্য হিসাব করা। তাহলে আমরা এক্স এর জায়গায় এক্সটাকে ইন্টিগ্রেট করে দেবো, ভেরিয়েবল গুলোকে ইন্টিগ্রেট করে দেবো বিটুইন দি লিমিট মাইনাস এ এন্ড প্লাস এ। এই ইন্টিগ্রালটাকে যদি ইভ্যালুয়েট করতে পারি তাহলে টোটাল ডিস্টারবেন্সটা কত সেটা বলে দিতে পারবো। আচ্ছা স্যার, এটাই হচ্ছে তাহলে ইন্টেন্সিটির এক্সপ্রেশন। এটা তোমাদের ধরে নিতে হবে আর কি, এতদূর পর্যন্ত তুমি বলতে পারো। বাকি ইন্টিগ্রেশনটা করা, এটা চেহারাটা দেখে বুঝতে পারছো ইটস নট সো ইজি। এটা একটা কমপ্লেক্স ম্যাথমেটিক্যাল ফাংশন J1M এইরকম ভাবে দেওয়া যায়। নেক্সট, এবার আমরা ম্যাক্সিমা মিনিমা এইগুলোকে ডিসকাস করতে পারি। ইন্টেন্সিটির এক্সপ্রেশনটা তো দেখলামই। এই যে ইন্টেন্সিটির এক্সপ্রেশনটা এইরকম ধরনের হয়, এইটা ধরে নিয়ে ম্যাক্সিমা মিনিমা ডিসকাস করব। ম্যাক্সিমা বলতে কি বোঝায়, যেখানে আইটার ভ্যালুটা ম্যাক্সিমাম
আই এর ভ্যালু ম্যাক্সিমাম হতে গেলে এই যে J1M/M এইটাকে ম্যাক্সিমাম হতে হবে। এখন এই এমটা যদি 0 হয় তাহলে নিশ্চয়ই বুঝতে পারছো এই J1M/M, J1M মানে কি এম এর ফাংশন, J1M মানে হচ্ছে এম এর একটা ফাংশন, এটাকে বেসেল ফাংশন অফ ফার্স্ট অর্ডার বলা হয়। তো এই J1M/M এইটা ইনডিটারমিনেট হয়ে যাবে, এটাকে আমরা বের করতে পারবো না যদি এমটা 0 হয়ে যায়। বাট লিমিটিং ভ্যালুটা কিন্তু হাফ, এইটা প্রপার্টিজ অফ দি বেসেল ফাংশন সেইখান থেকে ফলোড হয়। এখানে ইনফ্যাক্ট আমাদেরকে অনেকগুলো কথা এরকম বলতে হবে বেসেল ফাংশন নিয়ে, যেগুলো জাস্ট মানে ইউ হ্যাভ টু বিলিভ মি অর ইউ হ্যাভ টু বিলিভ বি হোস্ট, যে বইটা আমি এখানে করছি, ডিসপ্লে করছি, হাতে কলমে করে দেখার সুযোগ এখন নেই। এই বেসেল ফাংশনের প্রপার্টি গুলোকে আমরা জাস্ট ডিরেক্ট লিখে দেবো আর কি। লিমিটিং ভ্যালু যদি ক্যালকুলেট করা হয় J1/M, এই লিমিটিং ভ্যালুটা হয় হাফ। ওকে, এটাই ম্যাক্সিমাম। যদি J/M হাফ হয় তাহলে এখানে বসিয়ে দেখো J/M যদি হাফ হয় তাহলে আইটা কত হবে, I0 এর সাথে সমান হবে। এই I0টা কি বলা হয়, ম্যাক্সিমাম ইলুমিনেশন। এবং ম্যাক্সিমাম ইলুমিনেশনটা কখন হবে, যদি m-টা টেন্ডস টু 0 হয়। m টেন্ডস টু 0, m সমান আমরা কত বললাম, m সমান বললাম 2π/λ ইন্টু a sin থিটা, এটা সমান m বলেছিলাম, এটা হচ্ছে m, এইটা টেন্ডস টু 0, সো দ্যাট মিনস থিটা টেন্ডস টু 0। যেমনটা অন্য ক্ষেত্রেও দেখেছো থিটা ইকুয়ালস টু 0, এই অ্যাঙ্গেলেই তো আমরা ম্যাক্সিমাম ইন্টেন্সিটিটা পাই, ফ্রাউনহোফার ডিফ্লেকশনে আমরা তাই দেখে এসেছি, এখানেও তাই। থিটা ইকুয়ালস টু 0, থিটা টেন্ডস টু 0, এই পজিশনে ম্যাক্সিমাম ইন্টেন্সিটিটা পাওয়া যাবে। Maximum intensity occurs at the geometrical image of the source. On account of symmetry about the central axis through O, the principal maxima is a central bright disk. যেহেতু এখানে তোমার সিমেট্রি রয়েছে, আমি এই সেন্টার পয়েন্টটাকে এ করে একটা সার্কুলার ডিস্কের কথা ভাবতে পারি, যেটা ইলুমিনেটেড, যেখানে ইন্টেন্সিটিটা ম্যাক্সিমাম। এইখানে যে সাদা রিজিয়নটাকে দেখানো হচ্ছে, হ্যাঁ, এইটা তোমার হচ্ছে লোকেশন অফ দি ম্যাক্সিমাম, প্রিন্সিপাল ম্যাক্সিমা। হ্যাঁ, এই সাদা রিজিয়নটা প্রিন্সিপাল ম্যাক্সিমাল লোকেশনকে রিপ্রেজেন্ট করছে, এইটাকে বলা হয় এরিস ডিস্ক। এই জিনিসটাকে এরিস ডিস্ক বলা হয়। আর এই যে ডিফ্র্যাকশন প্যাটার্ন, সেই ডিফ্র্যাকশন প্যাটার্নটাকে এরিস ডিফ্র্যাকশন প্যাটার্ন বলা হয়। তো ন্যাচারালি এই ইন্টেন্সিটিটা উইল বি প্রপোর্শনাল টু এরিয়া অফ দি সার্কুলার অ্যাপারচার। হ্যাঁ, সার্কুলার অ্যাপারচারের এরিয়াটা যত বড়, যে স্লিটটা আমরা নিয়ে কাজ করছি সেই স্লিটের এরিয়াটা যদি বড় হয়, তাহলে এই এরিস ডিস্কের যে ইন্টেন্সিটিটা সেইটা বড় হবে। ইট ইজ প্রপোর্শনাল টু পাই ইনটু a স্কয়ার। এটাই হচ্ছে তোমার প্রিন্সিপাল ম্যাক্সিমা। নেক্সট মিনিমা পজিশন খোঁজা যাক। মিনিমা পজিশন যদি খুঁজতে হয়, এই যে এখানে যেটা লিখেছিলাম, আই সমান কত লেখা হয়েছিল, I0 ইন্টু 2 J1M/M, এইটা সমান আমরা আইটাকে এরকম ভাবে লিখেছিলাম। তাহলে দেখো এই যে J1M/M এর যেখানে মিনিমাম থাকবে সেখানেই তোমার ইন্টেন্সিটিটা মিনিমাম হবে। এর মিনিমাম মানে কি, এর মিনিমাম মানে বোঝাচ্ছে J1টা 0 বাট M নট ইকুয়ালস টু 0। আমাকে সেই পজিশন গুলোকে খুঁজতে হবে যেখানে J1M-টা 0 বাট M নট ইকুয়ালস টু 0। যদি M-টাও 0 হয়ে যায় তাহলে তো আমরা দেখেছি প্রিন্সিপাল ম্যাক্সিমা এরিস ডিস্কটা পাবো। তো M নট ইকুয়ালস টু 0, J1M ইকুয়ালস টু 0, এইটাই তোমার মিনিমাম পজিশন গুলোকে দেবে। এখন বেসেল ফাংশনের মিনিমা কোথায় রয়েছে, এটা একটা বিশাল বড় টাস্ক। তোমরা থার্ড সেমিস্টারে ম্যাথমেটিক্যাল ফিজিক্স যখন পড়বে, খুব লাইকলি পাইথন দিয়ে তোমাদের এটা সলভ করতে হবে। এটা পাওয়া যায় যে J1M-টা 0 হয় কোথায় কোথায়, বেসেল ফাংশন অফ ফার্স্ট অর্ডার এই 0 কখন হয়, যদি m ভ্যালুটা যদি m ভ্যালুটা 1.22 পাই হয়, এইটা একটা পজিশন। যদি m ভ্যালুটা 2.233 পাই হয়, এইটা একটা পয়েন্ট। যদি m ভ্যালুটা 3.238 পাই হয়, হ্যাঁ, সেটা একটা পয়েন্ট। অর্থাৎ m ইকুয়ালস টু 1.22 পাই, সেখানে বেসেল ফাংশন অফ ফার্স্ট অর্ডার 0। m ভ্যালু যদি 2.233 পাই হয় তাহলে বেসেল ফাংশন ফার্স্ট অর্ডার 0, এবং m ভ্যালু যদি 3.238 পাই হয় তাহলে ফার্স্ট অর্ডার বেসেল ফাংশনটা 0। এরকম অনেকগুলো 0 রয়েছে আর কি। হ্যাঁ, এই যে এখানে বলাই রয়েছে m ইকুয়ালস টু দিস, m ইকুয়ালস টু দিস, এই জায়গাগুলোতে ম্যাক্সিমা রয়েছে। হয়েছে। এখন m সমান আমরা কত নিয়েছিলাম, 2π/λ ইন্টু a sin থিটা, 2π/λ ইন্টু a sin থিটা। তো m যদি 1.22 পাই হয় তাহলে আমরা ফার্স্ট মিনিমাটা পাবো।
এরিস ডিস্ক প্রিন্সিপাল ম্যাক্সিমা ঠিক পরের যে মিনিমাটা সেটা কখন কোথায় অ্যাপিয়ার করবে, at m equals to 1.22 পাই, 1.22 পাই। হ্যাঁ, তো 2a sin থিটা m এর জায়গাতে বসিয়ে দাও, m এর জায়গায় এটা বসিয়ে দাও 2 পাই বাই ল্যামডা ইনটু a sin থিটা। হ্যাঁ, m এর জায়গায় যদি বসিয়ে দিই ল্যামডা গুলো বাদ চলে যাবে, এই পাই গুলো বাদ চলে যাবে, ল্যামডাটাকে ডান দিকে নিয়ে চলে যাও। তো ইউ উইল এন্ড আপ উইথ দিস এক্সপ্রেশন 2a sin থিটা সমান 1.22 ল্যামডা বা sin থিটা ইকুয়ালস টু 1.22 ল্যামডা বাই ডি, যেখানে ডিটা হচ্ছে ডায়ামিটার অফ দি স্লিট। আগে আমরা বলেছিলাম এটা হচ্ছে রেডিয়াস অফ দি স্লিট, যে সার্কুলার স্লিটটা ইউজ করা হচ্ছে তার রেডিয়াস যদি a হয়, ন্যাচারালি 2 এটা হচ্ছে ডায়ামিটার। তাহলে ফার্স্ট যে মিনিমা এইটার লোকেশনটা ইজ গিভেন বাই দিস, অ্যাঙ্গুলার পজিশনটা কত, সাইন ইনভার্স 1.22 ল্যামডা বাই ডি। একই রকম ভাবে সেকেন্ড অর্ডার যে এটা মিনিমা, সেকেন্ড অর্ডার মিনিমা কোথায় অ্যাপিয়ার করবে, যদি এম ভ্যালুটা 2.233 পাই হয়, মানে সেই অ্যাঙ্গেলটা যদি থিটা প্রাইম হয়, সাইন থিটা প্রাইম সমান 2.233 ল্যামডা বাই ডি। হ্যাঁ, ঠিক তারপরেরটা কোথায় অ্যাপিয়ার করবে, এট সাইন থিটা ডাবল প্রাইম ইকুয়ালস টু 3.238 ল্যামডা বাই ডি এন্ড সো অন। এই হ্যাঁ, এইরকম ভাবে তাহলে আমরা মিনিমার যে পজিশন সেই মিনিমার পজিশন গুলোকে নোট করতে পারি। কিছু কি বলতে হবে এখানে আর দ্বিতীয়বার? মিনিমার পজিশন বুঝেছো সবাই? মানে এই বেসেল ফাংশনের কোথায় জিরো আছে এইটা ধরে নিয়ে বাকি জিনিসটা ক্লিয়ার হয়েছে। আচ্ছা স্যার, বলো। এই এম এর পয়েন্টগুলো স্যার কিভাবে পাচ্ছি? হ্যাঁ, এটাই তো বললাম না বা বলতে পারবো না এই মুহূর্তে। হ্যাঁ, এটা বেসেল ফাংশন একটা স্ট্যান্ডার্ড ম্যাথমেটিক্যাল ফাংশন। তোমরা থার্ড সেমিস্টারে যখন ফ্রোবেনিয়াস মেথড দিয়ে বেসেল ইকুয়েশন সলভ করবে সেখানে বেসেল ফাংশনের একটা আইডিয়া পাবে। সেইখানেও দেখবে যে বেসেল ফাংশনের জিরো কোথায় আছে এইটাকে অ্যানালিটিক্যালি বের করা সম্ভব নয়, এটাকে নিউমেরিক্যালি বের করতে হয়। তোমাদের পাইথন প্রোগ্রামিং থার্ড সেমিস্টারে আছে দেখবে, সেখানে খুব লাইকলি তোমাদের এই প্রবলেমটা আছে, টু ফাইন্ড আউট দি জিরোস অফ বেসেল ফাংশন। বেসেল ফাংশনের জিরো কোথায় আছে সেইগুলো বের করা যায় আর কি। যদি করা মানে দেখা হয় তাহলে দেখা যাবে যে ভেরিয়েবলের ভ্যালুটা যদি 1.22 পাই হয় সেখানে একটা জিরো আছে, 2.233 পাই সেখানে একটা জিরো আছে এন্ড সো অন। এটাই। হ্যাঁ, মানে এখানে আমাদের এইটাকে ধরে নিয়ে দেখাতে হবে আর কি, এটা হাতে কষে দেখানোর কোনো সুযোগ নেই। আচ্ছা, নেক্সট এটা তো তোমার মিনিমা গুলো গেল। এবার দুটো মিনিমার মাঝখানে আরো ম্যাক্সিমা রয়েছে। এই প্যাটার্নটার দিকে তাকাও, এই যে প্যাটার্নটা সেন্টারে দেখতে পাচ্ছ এটাই তো প্রিন্সিপাল ম্যাক্সিমা, এটাই হচ্ছে এরিস ডিস্ক। তারপরে এই যে ব্ল্যাক সার্কেলটা এটা কি ফার্স্ট মিনিমা। তারপরে এই যে ইন্টেন্স রিজিয়নটা দেখতে পাচ্ছ, এই ইন্টেন্স রিজিয়নের ইন্টেন্সিটিটা মানে এই ইন্টেন্স রিজিয়নটা কি একটা ম্যাক্সিমা বলতে পারি, লোকাল ম্যাক্সিমা। এটা হচ্ছে ফার্স্ট সেকেন্ডারি ম্যাক্সিমা। হ্যাঁ, এই তারপরে আবার একটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে সেকেন্ডারি ম্যাক্সিমা। এরকম সেকেন্ডারি ম্যাক্সিমা রয়েছে। একটা জিনিস এই ছবিটা থেকেও পরিষ্কার যে এরিস ডিফ্র্যাকশন প্যাটার্ন প্রিন্সিপাল ম্যাক্সিমা তার ইন্টেন্সিটিটা কিন্তু সব থেকে বেশি। যত আমরা দূরের ম্যাক্সিমাতে যাব ইন্টেন্সিটিটা দেখতে পাবো ফল করে যাচ্ছে। হ্যাঁ, ইনফ্যাক্ট এখানে এটা দেখানো যায় যে সেন্ট্রাল ম্যাক্সিমা এই যে এরিস ডিস্ক এর ম্যাক্সিমাটা যদি তোমার I0 হয়, ভাবে দেখাই এখানে তো বোঝাই যাচ্ছে না, ঠিক আছে। ও এটা তো হাইলাইটার। সাথে খুব একটা বেশি ফ্যামিলিয়ার নেই আমি। এই ইন্টেন্সিটিটা যদি I0 হয়, এই ইন্টেন্সিটিটা কত হবে, এই ইন্টেন্সিটিটা উইল বি I0 বাই 56। আর তারপরে যেটা রয়েছে এই ইন্টেন্সিটিটা হবে I0 বাই 119। হ্যাঁ, ইন্টেন্সিটি দেখতে পাচ্ছ খুব শার্পলি ফল করে যাচ্ছে। সেকেন্ডারি ম্যাক্সিমা উড বি অবটেন্ড। সেকেন্ডারি ম্যাক্সিমা যদি পেতে হয় তাহলে আমাকে এই জিনিসটাকে ডেরিভেটিভ করে জিরো করতে হবে। এর ফার্স্ট ডেরিভেটিভটা জিরো হবে এবং সেকেন্ড ডেরিভেটিভটা নেগেটিভ হতে হবে। এগেইন এইটা করলে দেখা যাবে যে তোমার এই ফাংশনটার ম্যাক্সিমা গুলো কোথায় রয়েছে, at m equals to 1.635 পাই, m equals to 2.679 পাই এন্ড সো অন। হ্যাঁ, এই জায়গাগুলোতে সেকেন্ডারি ম্যাক্সিমা রয়েছে।
সেইখানে তাহলে সেকেন্ডারি ম্যাক্সিমার পজিশন গুলোকে আমরা দেখতে পাবো। এখানে ইন্টেন্সিটি ডিস্ট্রিবিউশনটাকে প্লট করা আছে, দেখতে পাচ্ছ, এজ এ ফাংশন অফ এম। এইদিকে এম আর ওয়াই অ্যাক্সিস বরাবর ইন্টেন্সিটি, দিস ইজ দি ইন্টেন্সিটি অফ দি এরিস ডিস্ক। এইটা হচ্ছে তোমার এরিস ডিস্কের পরে যে ম্যাক্সিমাটা রয়েছে সেইটার ইন্টেন্সিটি। দুদিকে দেখানোর কোনো মানে হয় না, এইদিকে দেখানোর কোনো মানেই হয় না, এটা আলাদা করে কিছু বোঝাচ্ছে না, জাস্ট একটা সাইডে দেখালেই হয় আর কি। এখানে মানে যেটা বোঝাতে চাওয়া হচ্ছে যে তোমার থিটাটা পজিটিভ হোক বা নেগেটিভ হোক একই রকম হবে, ফ্রিঞ্জ শেপ গুলো তো সার্কুলার, সেই জন্য আর কি। এখানে তোমার যে ইন্টেন্সিটিটা সেটা রাফলি, যদিও এটা এক পার স্কেল নেই, যদি স্কেল করে করা হতো তাহলে ইন্টেন্সিটিটা উঠবে I0/56। এই এরকম ভাবে তাহলে আমরা ইন্টেন্সিটি ডিস্ট্রিবিউশন বা ফ্রিঞ্জ এগুলোর প্যাটার্ন গুলোর পজিশনকে করতে পারি, লোকেট করতে পারি। এখান থেকে বিশেষ কিছু দেখার বা স্টাডি করার নেই। একটা ইনফরমেশন যেটা আমাদের পরের পার্টটাতে কাজে লাগবে, সেটা হচ্ছে এই জিনিসটা, যে ফার্স্ট মিনিমা তার পজিশনটা, অ্যাঙ্গেল অফ ডিফ্লেকশনটা ইজ গিভেন বাই দিস। কোন একটা সার্কুলার স্লিট, তার মধ্যে দিয়ে যখন ফ্রাউনহোফার ডিফ্লেকশন হচ্ছে, সেই এরিস ডিফ্লেকশন প্যাটার্নের ফার্স্ট মিনিমা তার অ্যাঙ্গেল অফ ডিফ্লেকশনটা ইজ গিভেন বাই 1.22 ল্যামডা বাই ডি। এটাই, হ্যাঁ। আচ্ছা, এবার এইটাকে আমরা কাজে লাগাতে পারি টু ফাইন্ড আউট দি রিজলভিং পাওয়ার অফ টেলিস্কোপ, অফ মাইক্রোস্কোপ। টেলিস্কোপ বা মাইক্রোস্কোপ, এখানে তো বেসিক্যালি একটা সার্কুলার অ্যাপারচার থাকে। সেই সার্কুলার অ্যাপারচার দিয়ে যখন কোনো অবজেক্ট থেকে বিমটা আসছে, ন্যাচারালি এইরকম ধরনের ডিফ্র্যাকশন প্যাটার্ন প্রডিউসড হচ্ছে। রিজলভিং পাওয়ার বলতে কি বোঝায়, যে ক্লোজলি স্পেসড দুটো অবজেক্টকে কতটা সেপারেট করে আমরা দেখতে পাচ্ছি। আমরা ওই যখন স্পেকট্রাল লাইনের রিজলভিং পাওয়ার পড়েছিলাম গ্রেটিং করার সময়, সেখানে ডিসকাস করেছিলাম যে দুটো ক্লোজলি স্পেসড স্পেকট্রাল লাইনস, হ্যাঁ, দুটো স্পেকট্রাল লাইন যাদের ল্যামডা ভ্যালু গুলো খুব কাছাকাছি, ওয়েভলেন্থ গুলো খুব কাছাকাছি, এদেরকে আমরা ডিস্টিংগুইশ করতে পারবো। তার কন্ডিশনটা কি? কন্ডিশনটা হচ্ছে যে এটা অবশ্যই র্যালে ক্রাইটেরিয়াটাকে স্যাটিসফাই করবে। র্যালে ক্রাইটেরিয়া কি বলে, যে কোনো একটা ওয়েভলেন্থের জন্য যে ডিফ্র্যাকশন, ফ্রাউনহোফার ডিফ্র্যাকশন প্যাটার্ন, সেই ফ্রাউনহোফার ডিফ্র্যাকশনে প্রিন্সিপাল ম্যাক্সিমা ঠিক পরের যে মিনিমাটা রয়েছে, সেইখানে অন্য ওয়েভলেন্থের ডিফ্র্যাকশন প্যাটার্নের প্রিন্সিপাল ম্যাক্সিমাটাকে ওভারল্যাপ করতে হবে। তবেই কিন্তু আমরা রেজাল্টেন্ট ইন্টেন্সিটি ডিস্ট্রিবিউশনে একটা এরকম ধরনের ডিপ দেখতে পাবো, এরকম ধরনের একটা ডিপ দেখতে পাবো, এবং বলতে পারবো যে অবজেক্ট দুটো জাস্ট রিজলভ হয়েছে, বা স্পেকট্রাল লাইন দুটো জাস্ট রিজলভ হয়েছে। এখানেও ঠিক তাই, যদি একটা সার্কুলার অ্যাপারচারের মধ্য দিয়ে এইরকম দুটো অবজেক্টকে আমরা দেখি, টেলিস্কোপ বা মাইক্রোস্কোপে ধরো দুটো অবজেক্টকে দেখছি, সেই দুটো অবজেক্টকে সেপারেট করতে পারবো কিনা এইটা ডিপেন্ড করছে যে এই দুটো অবজেক্ট ফিল্ড অফ ভিউতে যে এরিস ডিফ্র্যাকশন প্যাটার্ন প্রডিউস করছে, সেটার মধ্যে সেপারেশনটা কেমন। যদি এমনটা হয় যে একটা অবজেক্টের যে এরিস ডিফ্র্যাকশন প্যাটার্ন, তার প্রিন্সিপাল ম্যাক্সিমাটা অন্য অবজেক্টের এরিস ডিফ্র্যাকশন প্যাটার্নের প্রিন্সিপাল ম্যাক্সিমা ঠিক পরের মিনিমার সাথে কোইনসাইড করে গেল, হ্যাঁ। আমি আবার এখানে জিনিসটাকে একটু ছবি এঁকে দেখানোর চেষ্টা করছি। ধরো এইটা হচ্ছে একটা অবজেক্টের এরিস ডিফ্র্যাকশন প্যাটার্ন, হ্যাঁ, আচ্ছা, হাইলাইটার তো আছেই। ধরো এইটা হচ্ছে একটা অবজেক্টের এরিস ডিফ্র্যাকশন প্যাটার্ন, হ্যাঁ। এবার এইটা কি, এইটা হচ্ছে তোমার এটা ফার্স্ট মিনিমা। এবার আরেকটা অবজেক্টের জন্য কি হতে হবে, আরেকটা অবজেক্টের জন্য যে এরিস ডিফ্র্যাকশন প্যাটার্ন, হ্যাঁ, সেটা কিন্তু অন্তত এই রকম জায়গাতে লোকেটেড হতে হবে, হ্যাঁ। মানে অন্যটার যে মিনিমা, সেই পজিশনে প্রথমটার ম্যাক্সিমাকে কোইনসাইড করতে হবে। এইরকম ভাবে যদি ওভারল্যাপ করে, তবেই কিন্তু দুটো অবজেক্টকে আমরা দেখতে পাবো। আর এর থেকে যদি আরো দূরে থাকে তাহলে তো ওয়েল রিজলভ, এর থেকে যদি দূরে থাকে তাহলে ওয়েল রিজলভ, এর থেকে কাছে যদি থাকে তাহলে কিন্তু আমরা বলবো এরা রিজলভ নয়। এই দুটো অবজেক্টকে আমরা দুটো অবজেক্ট হিসাবে দেখবো না, রিজলভ করতে পারবো না। দুটো অবজেক্টকে যদি রিজলভ করতে হয় তাহলে একটার প্রিন্সিপাল ম্যাক্সিমা ঠিক পরে যে মিনিমাটা রয়েছে, সেই পজিশনে অন্যটার প্রিন্সিপাল ম্যাক্সিমাটাকে করতে হবে আর কি, ফল করতে হবে।
এখানে সেটাই দেখানো হয়েছে। দেখো দুটো অবজেক্টের জন্য ইন্টেন্সিটি ডিস্ট্রিবিউশনকে দেখানো হয়েছে। এইখানে দেখতে পাচ্ছ যে দুটো অবজেক্টের জন্য ইন্টেন্সিটি ডিস্ট্রিবিউশন, তার মাঝখানে কি একটা ডিপ রয়েছে। হ্যাঁ, এই ডিপটা যথেষ্ট প্রমিনেন্ট, দুটো অবজেক্টকে আমরা ক্লিয়ারলি ডিস্টিংগুইশ করতে পারবো। যদি এইরকম সিচুয়েশন হয় তাহলে আমরা জাস্ট রিজলভ করতে পারবো। এটা হচ্ছে কন্ডিশন ফর রেলে ক্রাইটেরিয়া। অন দি আদার হ্যান্ড, এই যে ড্যাশড লাইন দিয়ে যেটা দেখানো হয়েছে এরকম ভাবে যদি ওভারল্যাপ করে, ইন্টেন্সিটি ডিস্ট্রিবিউশনটা যদি এমন হয়, তাহলে কিন্তু আমাদের কোনো ডিপ অ্যাপিয়ার করবে না। ওভারঅল ইন্টেন্সিটি ডিস্ট্রিবিউশনে কোনো ডিপ অ্যাপিয়ার করছে না। দুটো অবজেক্টকে আমরা আর দুটো হিসাবে দেখছি না, দে উইল অ্যাপিয়ার এজ এ সিঙ্গেল অবজেক্ট। রিজলিউশনটা কিন্তু সেক্ষেত্রে আর থাকবে না। যেটা বললাম সেটা এখানে আরো ডিটেলে এখানে দেওয়া রয়েছে। এই যে কেসটা দেখতে পাচ্ছ, এখানে কি দুটো অবজেক্ট ওয়েল রিজলভ, এইখানে যে দুটো অবজেক্ট সেই দুটো অবজেক্ট কি জাস্ট রিজলভ। এই যে মাঝখানে একটা ডিপ দেখতে পাচ্ছি, জাস্ট রিজলভ হয়েছে। আর যদি এইরকম ভাবে অ্যাপিয়ার করে তাহলে দি অবজেক্টস আর নট রিজলভড অ্যাট অল। এই এটা অজয় ঘটকের বই থেকে নেওয়া হয়েছে। ঠিক আছে, কিছু ডিসকাশন এখানে যেগুলো বললাম। কারো কারো কোনো প্রশ্ন থাকলে বলো। এই আইডিয়াটাকেই আমার এবার কাজে লাগাবো টু ডিরাইভ দি এক্সপ্রেশন ফর রিজলভিং পাওয়ার অফ টেলিস্কোপ। টেলিস্কোপের রিজলভিং পাওয়ার দেখো কিভাবে বের করা যায়। Resolving power of a telescope is defined as the inverse of the least angle subtended at the objective by two distant close point objects, which can be just distinguished as separate in its focal plane. ধরো আমি টেলিস্কোপ দিয়ে কি করি, টেলিস্কোপ দিয়ে খুব লার্জ ডিস্টেন্সে অবজেক্টকে দেখি। তো এরকম লার্জ ডিস্টেন্সে দুটো অবজেক্টকে ডিস্টিংগুইশ করতে চাইছি। হ্যাঁ, দুটো অবজেক্টকে আলাদা করে দেখতে চাইছি, দুটো অবজেক্ট যে আছে সেইটাকে আইডেন্টিফাই করতে চাইছি। তো ন্যাচারালি তার কন্ডিশনটা কি হতে হবে, কন্ডিশনটা হচ্ছে যে এই টেলিস্কোপের ফোকাল প্লেনে যে এরিস ডিফ্র্যাকশন প্যাটার্নটা প্রডিউসড হচ্ছে, একটার ম্যাক্সিমা একটার প্রিন্সিপাল ম্যাক্সিমা ঠিক পরে যে মিনিমাটা রয়েছে সেই পজিশনে অন্যটার প্রিন্সিপাল ম্যাক্সিমাটাকে করতে হবে। তার থেকে যদি দূরে হয় তাহলে ওয়েল রিজলভ, কিন্তু তার থেকে যদি ছোট হয়, কমে যায়, তাহলে এরা রিজলভ নয়। ম্যাথামেটিক্যালি আমাকে এটাকে ডিফাইন করতে হবে, রিজলভিং পাওয়ারকে ডিফাইন করতে হবে। আমরা গ্রেটিং এর সময় রিজলভিং পাওয়ারকে ম্যাথামেটিক্যালি ডিফাইন করেছিলাম কেমন হবে, অ্যাজ ল্যামডা বাই ডি ল্যামডা, ল্যামডা বাই ডি ল্যামডা। হ্যাঁ, এরকম ভাবে আমরা ডিফাইন করেছিলাম। এখানেও ঠিক একটা কোয়ান্টিটেটিভ ডেফিনিশন দরকার ফর টেলিস্কোপ। হাউ ইজ ইট ডিফাইন্ড? ইট ইজ ডিফাইন্ড অ্যাজ দি ইনভার্স অফ দি লেস্ট অ্যাঙ্গেল subtended at the objective by two distant close point objects which can be just distinguished as separate in its focal length. এখানে ড্যাশড লাইন দিয়ে একটা অবজেক্ট থেকে ইনকামিং রেকে দেখানো হয়েছে, আর বোল্ড লাইন দিয়ে অন্য অবজেক্ট থেকে ইনকামিং রে গুলোকে দেখানো হয়েছে। ধরো এদের মধ্যেকার যে অ্যাঙ্গুলার সেপারেশন সেইটা হচ্ছে সাম থিটা, অ্যাঙ্গুলার সেপারেশনটা হচ্ছে থিটা। তাহলে রিজলভিং পাওয়ার বলতে কি বলতে চাওয়া হলো, 1/θ। রিজলভিং পাওয়ারটা হচ্ছে 1/θ। অর্থাৎ এইরকম অ্যাঙ্গেলে যদি ইনসিডেন্ট হয় তবেই কিন্তু আমরা এখানে দুটো অবজেক্টকে আইডেন্টিফাই করতে পারবো। যদি থিটাটা এর থেকে বড় হয় তাহলে ন্যাচারালি আরো ভালোভাবে সেপারেট করতে পারবো। থিটাটা যদি এর থেকে কম হয় তাহলে কিন্তু এই O1 প্রাইম আর O2 প্রাইম অলমোস্ট কোইনসাইড করে যাবে, দুটো অবজেক্টকে আমরা তাহলে আর সেপারেট করতে পারবো না, রিজলভ করতে পারবো না। সো দ্যাটস হাউ দি রিজলভিং পাওয়ার অফ এ টেলিস্কোপ ইজ ডিফাইন্ড। It is defined as the inverse of the least angle 1/θ. Least angle, theta টা হচ্ছে least angle subtended by at the objective by two distant close point objects which can be just distinguished as separate in its focal plane. তো তাহলে জিনিসটা অলমোস্ট কমপ্লিট। যদি এটাই বলে দিই যে O2 প্রাইমটার যে প্রিন্সিপাল ম্যাক্সিমা, O2 প্রাইম মানে সেকেন্ড অবজেক্টের যে প্রিন্সিপাল ম্যাক্সিমা, সেটা ফার্স্ট অবজেক্টের প্রিন্সিপাল ম্যাক্সিমা ঠিক পরে যে মিনিমাটা রয়েছে সেখানে অ্যাপিয়ার করছে। তার মানে কি বোঝাচ্ছে, সাইন থিটাটা 1.22 ল্যামডা বাই ডি, এটা আমরা দেখে এলাম। ফ্রাউনহফার ডিফ্র্যাকশন থ্রু সার্কুলার অ্যাপারচার দেখে এসেছি যে ফার্স্ট secondary minima তার angular position is given by 1.22 lambda by d. Naturally theta টা very small, sin theta is close to theta, তাহলে 1/θ সমান কত, d by 1.22 lambda. What is d? D is the diameter of the telescope objective. টেলিস্কোপ অবজেক্টিভ যে এটা রয়েছে তার ডায়ামিটারটা হচ্ছে d। এরকম ভাবে তাহলে আমরা টেলিস্কোপের রিজলভিং পাওয়ারটা কত এটাকে বলে দিতে পারি। একটা প্রবলেম দেখো এখানে ডিসকাস করা আছে।
a diffraction limited telescope with a 7.6 centimeter aperture is aimed at a target 10 kilometer away. একটা একটা টেলিস্কোপ, সেই টেলিস্কোপের যে অ্যাপারচারটা সেটা হচ্ছে 7.6 সেন্টিমিটার। এটা এটা ধরো মানে অ্যাপারচার বলতে বেসিক্যালি ডায়ামিটারটা কি বলা আছে, হ্যাঁ, ডায়ামিটারটা হচ্ছে 7.6 সেন্টিমিটার। এবার এই টেলিস্কোপটা দিয়ে আমরা 10 কিলোমিটার দূরে কোনো একটা অবজেক্টকে ধরো দেখতে চাইছি। তো তাহলে এই লিনিয়ার লিমিট অফ রিজলিউশনটা কি হবে, অর্থাৎ 10 কিলোমিটার দূরে যে অবজেক্টগুলোকে দেখছি সেই অবজেক্টগুলোর মধ্যে সেপারেশনটা মিনিমাম কতটা হতে হবে যাতে করে আমরা দেখতে পাবো। ওয়েভলেন্থটা বলা আছে 500 ন্যানোমিটার। তো কন্ডিশনটা কি, দুটো অবজেক্ট থেকে যে রেটা আসছে সেটাকে অবশ্যই এইরকম একটা অ্যাঙ্গুলার লিমিটের মধ্যে কনফাইন থাকতে হবে। যদি থিটার ভ্যালু থেকে বড় হয় তাহলে আলাদা করে দেখতে পাবো, কিন্তু এটাই তো লিমিটিং ভ্যালু। থিটা ভ্যালুটাকে ক্যালকুলেট করে দেখো, রেডিয়ান ইউনিটে এক্সপ্রেস করো 1.22 ল্যামডা বাই ডি। ল্যামডার ভ্যালুটা কত বলা আছে 500 ন্যানোমিটার, ডিটা বলা আছে 7.6 সেন্টিমিটার। এটা কি ইভ্যালুয়েট করলে দেখতে পাবে সাম 8 × 10⁻⁻6 রেড। তো এবার ডিসটেন্সটা কত, ডিসটেন্সটা হচ্ছে 10 কিলোমিটার, তাহলে লিনিয়ার লিমিটটা হচ্ছে এরকম। লিনিয়ার লিমিটটা হচ্ছে ডি ইন্টু থিটা। ডি ইন্টু থিটা কেন বুঝতে পারছো লিনিয়ার লিমিট বলতে কি বলতে চাইছি। ধরো এইখানে একটা অবজেক্ট আর এইখানে একটা অবজেক্ট, এই দুটো অবজেক্টকে আমি টেলিস্কোপে দেখতে চাইছি। এই যে এখানে এখানে আমার ধরো টেলিস্কোপটা রয়েছে, এখানে টেলিস্কোপ রয়েছে, টেলিস্কোপে দেখতে চাইছি। এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা, এদের মধ্যে টেলিস্কোপ থেকে অবজেক্টগুলোর ডিসটেন্স হচ্ছে ডি। এই যে ভ্যালুটা এইটাকে আমরা লিনিয়ার সেপারেশন বলতে চাইছি। ছবি থেকে দেখো এক্সটাকে কি লেখা যায়, এক্স ইকুয়ালস টু সাম ডি ইন্টু টেন থিটা। তার মানে কি এটা নিয়ারলি ইকুয়ালস টু ডি ইন্টু থিটা, ডি থিটা নয় ডি ইন্টু থিটা। হ্যাঁ, ডিটা বলে দেওয়া রয়েছে 10 কিলোমিটার, থিটাটা রেডিয়ান ইউনিটে পেয়েছো, দেখতে পাচ্ছ 8.03 সেন্টিমিটার। এই কথার অর্থ যে এই টেলিস্কোপটা দিয়ে আমরা 10 কিলোমিটার দূরে দুটো অবজেক্টকে দেখতে পাবো যদি ওই দুটো অবজেক্টের মধ্যে লিনিয়ার সেপারেশনটা 8.03 সেন্টিমিটার বা তার থেকে বড় হয়। যদি দুটো অবজেক্টের মধ্যে সেপারেশনটা 8.03 থেকে ছোট হয়ে যায় তাহলে কিন্তু দুটো অবজেক্টকে আমরা আর ডিস্টিংগুইশ করতে পারবো না, আলাদা করে আর দেখতে পাবো না। এটাই হচ্ছে তোমার রিজলভিং পাওয়ার অফ টেলিস্কোপ এবং প্রবলেমটা। আর এখানেই মোটামুটি ভাবে আমার যেটুকু পড়ানো ছিল সেটা শেষ। দেখো তোমাদের যদি কোথাও